আম্মু যেদিন ছোট ভাইকে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় সেদিন বাবার চোখে পানিতে আমার ফ্রক ভিজে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে বাস্তব এক আপুর জীবনের গল্প নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। আপনারা ভালো লাগলে রেসপন্স করবেন, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কি গল্প দিয়ে ভিডিও তৈরি করব নাকি আমি যেভাবে ভিডিও করি ওভাবে করব। তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 3 বছর। আব্বু আগে দেশের বাইরে থাকতো। একটা অ্যাক্সিডেন্টের কারণে আব্বু দেশে চলে আসে। মা চলে যাবার 4 মাসের মধ্যে আব্বু মারা যায়। মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি আব্বু। তখন আমার বয়স ছিল 10 বছর। দাদির মুখে শুনেছিলাম আব্বু নাকি আম্মুর সাথে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিল। আমার নানুর বাসা ছিল কোনো এক জায়গায়। কোনোদিন নানুর বাসায় যাওয়া হয় না। নানু নানিকে কোনোদিন দেখিনি। আব্বু মারা যাওয়ার পর দাদু আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। আমার চাচা দাদিকে বলে দিচ্ছে আমার নষ্টা মায়ের বংশের বীজ এই বাড়িতে যেন না থাকে। চাচার অত্যাচারটা আমার দাদিকে করতো। একদিন আমি স্কুল থেকে এসে খাবার খেতে বসলে চাচি আমার দাদির ভাতের প্লেট ফেলে দেয়। চাচি তখন দাদিকে বলতে, নিজে তো ঘাড়ে বসে আছো, সাথে আরেকজনকেও সাথে নিয়ে নিল। দাদির মনের কষ্টটা তখন বুঝতে পারেনি। ওরা চাইছিল জায়গা সম্পত্তি সব কিছু চাচার নামে করে দিতে, আর আমার দায়িত্ব তারা নেবে, কিন্তু দাদি সেটা করেনি। সেজন্য তারা দাদির নানা রকম অত্যাচার করতো। এমনও বলতো বিষ দিয়ে সব সাফ করে ফেলবো। তখন আমি শুধু চাচা চাচির রাগটা দেখতাম। কেন এমন করতো বুঝতাম না। দাদি বিষয়টা বুঝতে পারছে, তাই আমাকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখার চিন্তা ভাবনা করলো। রাতে যখন দাদি আমার পাশে ঘুমাতো তখন শুনতাম দাদি কান্না করে করে দোয়া করতো, খোদা এই এতিমটাকে রক্ষা করো। এইভাবে প্রতিদিন রাতে দাদি কান্না করতো। কিছুদিন পর রমজান মাস আসলো। আমার জীবনের প্রথম রোজা শুরু হলো। সারাদিন রোজা রাখার পরও চাচা চাচি আমাকে বাড়ির আশেপাশ থেকে রান্নার জন্য নানান গাছলি পাতা কুড়িয়ে আনতে পাঠাইতো। তখন বাঁশের তৈরি ছোট ছোট কাছি অনেক জায়গায় অন্য নামও ব্যবহার করে, আর ঝাড়ু হাতে ধরিয়ে দিত। যখন ঘরে আসতাম তখন দাদি পানি আর খেজুর নিয়ে আসতো। আমার কাছে বলতো, তুই রোজা রাখতে পারবি না তো তুই এই পানি আর খেজুর খা, ভাত তো এখনো পাবি না। আমি দাদিকে বলতাম, না আর সময় বেশি নাই, রোজা ভাঙবো না। রোজায় প্রায় শেষ, সবাই ঈদের ছুটিতে বাড়ি চলে আসতে লাগলো। চাচিরা তারা সবার জন্য জামার কাপড় আনলে আমার জন্য আনিনি। ঈদের আগের দিন বিকালবেলা দাদি একটা লোকের সাথে আমাকে বাজারে পাঠালো। ওই লোকটা আমাকে নিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনলো। ঈদের ঈদের দ্বিতীয় দিন পর রাতে দাদি আমাকে বলে, তার টাকা ফাটিয়ে দে, ওখান থেকে পড়ালেখা করবি, এখান থেকে তোর মায়ের খেতে হবে না। আমি ঢাকা শহর কোনো দিন দেখিনি। বাড়ির আশেপাশে সবাই ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসতো, তাই আমি দাদির কথা রাজি হয়ে গেলাম। পরের দিন বিকেলে দাদি আমাকে কিছু টাকা দিয়ে বলল, তোর চাচা ওরা যেন না জানে একটা লোক আসবে, তুই দোকানের পাশে দাঁড়িয়ে থাকবি, আমি ইশারা দিলে ওনারা সাথে গাড়িতে উঠে যাবি। দাদির কথা মতো আমিও একটা লোকটার সাথে গাড়িতে উঠে গেলাম। ওই লোকটা কে কোনো দিনও দেখিনি। দাদি বললো ওনার বাসায় থেকে লেখাপড়া করব। গাড়িতে বসে ওনাদের বললাম আমার স্কুল ড্রেস বই খাতা কিছু আনলাম না, কেমনে পরবো আমি। ওরা বলে এগুলো কিছু লাগবে না, নতুন কিনে দিব। ওনাদের কথা শুনে আমি চুপচাপ বসে আছি। একটু পর গাড়িটা নগরকান্দা এসে থামলো। এখান থেকে বাসে করে ঢাকা যাবে। তোমার নাম অরিন। বাসে উঠে ওনাদের কোলে বসলাম, কারণ ওনারা আমার টিকিট কাটেন। অনেক রাতে ঢাকা এসে পৌঁছালাম। তখন সেতু ছিল না, পেরি দিয়ে পার হতে গাড়ি থেকে নেমে ওনারা আমাকে তাদের বাসায় নিয়ে গেলো। তাদের বাসায় ট্রেনে একটা চৌকি বসানো। ওরা জামাই বউ একসাথে থাকলে আমার থাকা যায়, কিন্তু ওনারা আমাকে উপরে বিছনা করে তারা নিচে ঘুমাইছে। ওনাদের পরিবেশ দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম এখান থেকে লেখাপড়া করতে পারবো না। দাদি আমাকে বই কই এনে দিল।
পরের দিন দুপুরের পর ওনারা আমাকে নতুন জামা কাপড় পরে তারা একটি বাসায় নিয়ে গেল। ওরা কি জানি না, একটু পর একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করো তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো। আমি বললাম ক্লাস 5। ওনারা আমাকে জিজ্ঞেস ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে কি না। আমি বললাম না। তখন ওনারা আমাকে রেখে দিল ওদের বাসায়। যারা আমাকে নিয়ে এসে তারা আমাকে কারেন্ট দিয়ে চলে গেছে। যাবার সময় আমার মাথায় হাত দিয়ে ওদের যে অতি মোরা আপনারা দেখে রাখবেন। যে মহিলা আমার সাথে কথা বলছে উনি মনে হয় বাড়ির মালিক। উনি আমাকে রুমে নিয়ে গিয়ে যেখানে থাকবো ওই রুমে নিয়ে গেছে। ওনারা আমার জামার মাপ নিল, রাতে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য। কয়দিন পর নাকি স্কুল ভর্তি করে দিবে, রান্না করতে পারি কিনা আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম রান্না করতে পারি ম্যাডাম। উনি আমাকে দেখে দিল সব কিছু বললাম, তোমার যা মন চায় রান্না করে নিও, বাড়িতে বেশি মানুষ নেই, আসো তোমাকে দেখিয়ে দিই কি। ম্যাডাম আমাকে আরেকটি রুম নিয়ে গেল। ওখানে কয়েকজন বৃদ্ধা মহিলা, আমার দাদি বসে, ছোট একটা বাচ্চা মেয়ে। ম্যাডাম মেয়েটি কে তারকে যে ও আমার মেয়ে আর উনি ওর দাদি, তুমিও ও দাদি রাখতে পারো। এই বাড়িতে উনি থাকবে, বাজার সদাই করার লোকও আছে, তুমি শুধু রান্না করো, ওনাকে খাওয়ার আরেকজন আছে। আমার ছেলেও উপরের রুমে থাকে, ওর টাইমলি খাবার দেবে, আসো পর রুম দেখিয়ে দিয়ে আমি ম্যাডামের পিছন পিছন উপরে গেলাম। উনি আমাকে একটা জানলা দেখে বলে এইখানে খাবার দিবে, আর কোনো সময় ভুল করে রুমের দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। আমি নিচে রুমে চলে গেলাম দাদির কাছে। উনি আমাকে দেখে বলতে লাগলো ম্যাডামকে চেমড়ি রে সব কিছু বুঝিয়ে দিয়েছো বউ। ম্যাডাম বললো হ্যাঁ সব